আজ 20 জানুয়ারি মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। হুমায়ুন কবিরকে দেওয়া হবে কেন্দ্রীয় নিরাপত্তা। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট। হুমায়ুনকে গদ্দার বলা জবাব দিলেন অভিষেককে। জমা দেওয়া তথ্যে অসঙ্গতি। আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে শুনানিতে ডাকলো কমিশন। বিজেপির খেলা শেষ, কোর্টে হারালাম এবার ভোটে হারাবো। এসআইআর এর সুপ্রিম কোর্টের রায়ের পরই বারাসাত থেকে গর্জন অভিষেকের। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুর করলো গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। মোদীর সভায় শিল্পের নীরবতা, দুর্নীতিতেও নেই আক্রমণ, কিন্তু কেন? প্রশ্নে বাংলা, পাল্টা তোপ দিলীপের। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন যে ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরকে 2 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আর্জি জানিয়ে আবেদন করতে হবে। কেন্দ্র যে ক্যাটাগরি নিরাপত্তা অনুমোদন করুক না কেন, তার খরচ হুমায়ুন কবির নিজেই বহন করবেন। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর থেকে হুমায়ুন কবির বারবার হুমকি পাচ্ছেন, বিশেষ করে মসজিদ নির্মাণ নিয়ে। সম্প্রতি তার নিরাপত্তায় থাকা পুলিশ কর্মীদের নিয়ে বিতর্ক উঠেছে। এই প্রেক্ষিতে তিনি হাইকোর্টে আবেদন করেন। আদালত কেন্দ্রের বক্তব্যে সন্তুষ্ট না হয়ে বিস্তারিত রিপোর্ট তলব করে। শুনানিতে প্রশ্ন উঠেছে, নওশাদ সিদ্দিকী যদি কেন্দ্রীয় নিরাপত্তা পান তাহলে হুমায়ুন কেন না? কেন্দ্র জানায়, হুমায়ুন বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা পাচ্ছেন, কিন্তু হুমায়ুন দাবি করেন মাত্র 2 জন পুলিশ কর্মী যথেষ্ট নয়, তার প্রাণঘাতী হামলার ঝুঁকি রয়েছে। কেন্দ্রকে নওশাদের নিরাপত্তা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট সোমবার জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। হুমায়ুনের আইনজীবী জানান, নতুন রাজনৈতিক দল গঠনের জন্য রাজ্যের শাসক দলের সঙ্গে মতের অমিল হয়েছে, যার জন্য নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। এসআইআর শুনানির জন্য আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে তলব করেছে নির্বাচন কমিশন। আগামী 27 জানুয়ারি তাকে ভাঙড়ের জাঙ্গিপাড়া বিডিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, তার জমা দেওয়া তথ্যে কিছু গরমিল বা অসঙ্গতি ধরা পড়েছে। ভোটার তালিকায় নাম, বাবার নাম সহ বিভিন্ন ত্রুটি সংশোধনই এই প্রক্রিয়ার উদ্দেশ্য। এসআইআর এর শুনানিতে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের নোটিশ দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, জনপ্রতিনিধিদের ডেকে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানো হচ্ছে এবং কমিশন বিজেপির কথা মতো কাজ করছে। শুনানিতে সাধারণ মানুষ, বয়স্ক ভোটাররাও দীর্ঘ লাইনে অপেক্ষা করে ভোগান্তির শিকার হচ্ছে। এসআইআর এর শুনানিতে কেবল রাজনৈতিক নেতারাই নন, ডাকা হচ্ছে বহু সাধারণ মানুষকে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের। ভোগান্তিতে পড়ছেন বয়স্ক ভোটাররা। উদ্বেগ বাড়ছে সর্বত্রই। পাশাপাশি কবি, ক্রিকেটার, প্রাক্তন নৌসেনা প্রধান থেকে শুরু করে নেতা, অভিনেতা, বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখেদের কাছেও পৌঁছচ্ছে নোটিশ। সেই তালিকায় এবার যুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও। সম্প্রতি হুমায়ুন কবিরকে নাম না করে অভিষেক ব্যানার্জি গদ্দার বলেছিলেন। এবার সেই বক্তব্যেরই পাল্টা দিতে গিয়ে অভিষেক ব্যানার্জির বাবার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। তোর বাপ কি ব্যবসা করতো রে? এই অভিষেক, তোর বাপ কি ব্যবসা করতো? কোথাকার শিল্পপতি ছিল? তুই কত টাকার মালিক? এত বড় কথা আমাকে এসে বলছিস গদ্দার? তোর বাপের সম্পত্তি কেড়ে নিচ্ছি আমি? না তোর পিসির কবে কি ছিল তা কেড়ে নিচ্ছি আমি? তা আমাকে গদ্দারি বলবে? আমাকে গদ্দার কাকে বলে? গদ্দারের মানে কি? তার ডেফিনিশন কি? এরপরে যেদিন গদ্দার বলবা, হেলিকপ্টারে উঠতে দেবো না। হেলিকপ্টারে হেলিপ্যাড ঘিরে নেবো, হেলিপ্যাড ঘিরে নিব। তোমার কত বাপের পুলিশ থাকবে? হেলিকপ্টার থেকে যদি বাপের ব্যাটা হবা তা বাই রোডে রেজিনগর দিয়ে আসবা। তোমাকে যদি গোবাদ স্লোগান না দেয় মুর্শিদাবাদের মানুষ, এত বড় ক্ষমতা হুমায়ুন কবিরকে বলতো গদ্দার। আমি তোমার কোন পৈতৃক সম্পত্তি দখল করেছি? কোন জমিটা নিয়ে নিচ্ছি যে তোমার বাবার ছিল, তোমার পিসির ছিল, তোমার আর কারো সাত গোষ্ঠীর ছিল, যে তুমি আমাকে বলবা গদ্দার? মানুষের ভোট নিয়ে দিল্লি থেকে প্যারাশুটে নেমে 14টে এমপি হয়ে বিজেপির খেলা শেষ, কোর্টে হারালাম এবার ভোটে হারাবো। এসআইআর এর সুপ্রিম রায়ের পরে বারাসাত থেকে গর্জন অভিষেকের। সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় তৃণমূলের অধিকাংশ দাবি মেনে নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জানিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপানোতর চলছে। এই রায়ে ভোটের আগে তৃণমূল শিবির নতুন করে উৎসাহ পেয়েছে। বারাসাতের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠে বলেন, আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, বাংলার মাটি দুর্জয়ের ঘাঁটি, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন ও নবজাগরণের পথ দেখিয়েছিল।
অভিষেক জানান, সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবি মেনে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট প্রকাশ করতে নির্দেশ দিয়েছে। বিচারপতিরা বলেছেন বিএলএ 2রা হিয়ারিং এ থাকতে পারবে এবং যারা হিয়ারিং এ যাচ্ছেন তাদের রসিদ দিতে হবে। তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই জয় মামাটি মানুষের, বাংলার। ভোটাধিকার কেড়ে নিতে চাওয়া বিজেপিকে দেশের সর্বোচ্চ আদালত দুগালে থাপ্পড় মেরেছে। কার ক্ষমতা বেশি, 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি, 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুর করল গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিজেপির প্রচার ট্যাবলো ভাঙচুরের অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ বিজেপির নিজের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কালীচরণপুর এবং সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে দাবি তৃণমূলের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালীর পাল্টা ট্যাবলো বের করে বিজেপি। তৃণমূলের দাবি, এই ট্যাবলো ভাঙচুর করেছে বিজেপির আদি নেতা কর্মীরা, যারা শুভেন্দু অধিকারীকে মেনে নিচ্ছেন না। তারা টোটো উল্টে ফেলে দিয়ে পতাকা ব্যানার খুলে দিয়েছে। তৃণমূল নেতৃত্বের মতে এটি বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল। আদি বিজেপি কর্মীরা দীর্ঘদিন ধরে সাংগঠনিক মণ্ডল সভাপতির বৈঠক না ডাকা, সঠিকভাবে দল না চালানো সহ অভিযোগ তুলেছেন। অনেকে অভিযোগ করেছেন, যারা এখন বিজেপিতে আছেন তারা তৃণমূল থেকে যোগ দিয়েছেন। সিঙ্গুরে নরেন্দ্র মোদীর আসার আমন্ত্রণ পত্র আদি নেতারা পাননি, কিন্তু এক পা তৃণমূলে রাখা কর্মীদের সিঙ্গুরের জনসভায় নেওয়ার আমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে। এই ঘটনা নন্দীগ্রামে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এনেছে বলে দাবি তৃণমূলের। মোদীর সভায় শিল্পের নীরবতা, দুর্নীতিতেও নেই আক্রমণ, কিন্তু কেন? প্রশ্নে বাংলা। পাল্টা তোপ দিলীপে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মালদহ ও রবিবার সিঙ্গুরে জনসভা করলেও দুদিনই শিল্প নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি তিনি। সিঙ্গুরে দাঁড়িয়েও শিল্পের কোনো বার্তা না দেওয়ায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আইপ্যাক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি প্রসঙ্গেও তার নীরবতা কৌতূহল বাড়িয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ এর জবাবে কটাক্ষ করে বলেন, যেখানে সিবিআই তদন্ত চলছে, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছেন মুখ্যমন্ত্রী, সেখানে প্রধানমন্ত্রীকে আর কি বলতে হবে? বাংলার মানুষকে অন্ধ নাকি? দিলীপের দাবি, শিল্প আসার আগে সবচেয়ে জরুরি আইন শৃঙ্খলা। প্রধানমন্ত্রী আগেই বলেছেন, আইন শৃঙ্খলা ঠিক হলে তবেই শিল্প আসবে। সরকার না বদলালে শিল্প সম্ভব নয়। বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে। তিনি ওড়িশার উদাহরণ টেনে বলেন, সেখানে সরকার বদলের 1.5 বছরের মধ্যে সিস্টেম বদলে গেছে। শিল্পপতিরা এখন বাংলার বদলে ওড়িশায় যাচ্ছেন। দিলীপ ঘোষ মোদীর সভায় উপস্থিত না থাকার কারণ জানিয়ে বলেন, তিনি এয়ারপোর্টে মোদীজিকে সিঅপ করতেছিলেন। জন্ম তারিখ অ্যাডমিট কার্ডেই থাকে, সার্টিফিকেটে নয়, গ্রহণ করতেই হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, এসআইআর প্রক্রিয়া শুনানিতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি গণ্য হবে? নির্বাচন কমিশনের 12টি নির্ধারিত নথির তালিকায় এটি অন্তর্ভুক্ত নেই, তাই কমিশনের নেতিবাচক মনোভাব। কিন্তু রাজ্যের দাবি, অনেকে শুধু এই অ্যাডমিট কার্ডই জমা দিতে পেরেছেন। সোমবার সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে উত্থাপন করেন। এরপরে আদালত মৌখিকভাবে অ্যাডমিট কার্ড গণ্য করার কথা বলে, যদিও লিখিত অর্ডারে তা উল্লেখ নেই। রাজ্য জানায়, অ্যাডমিট কার্ডে বয়স, জন্ম তারিখ উল্লেখ থাকে, যা পশ্চিমবঙ্গের সরকারি কাজে গ্রহণযোগ্য এবং জন্ম শংসাপত্রের সমান্তরাল। বিচারপতি বাগচি বলেন, বোর্ডের অ্যাডমিট কার্ডের বৈধতা থাকলে গ্রহণ করতেই হবে। বিচারপতি দত্ত বলেন, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ অ্যাডমিট কার্ডে জন্ম তারিখ উল্লেখ করে, সার্টিফিকেটে নয়, তাই শুধু সার্টিফিকেট চাইলেই জন্ম তারিখ পাওয়া যাবে না। অতএব অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। আদালতের বিচারপতিরা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো বুঝে সহমত প্রকাশ করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, বিচারপতিরা মেনে নিয়েছেন যে বাংলায় সার্টিফিকেটে জন্ম তারিখ থাকে না, তবে সুনির্দিষ্ট লিখিত নির্দেশ এখনো নেই। কমিশন গ্রহণ না করলে আবার আদালতে যাওয়া হবে। আগামী শুনানিতে কতজন শুধু অ্যাডমিট কার্ড দিয়েছেন তা জানানো হবে। ট্রাম্পের চাপে রুশ তেল বন্ধ, যোগান সামলাতে আমির শাহীর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে অভ্যর্থনা শিব ভক্ত মোদীর। সোমবার নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং গিয়ে সংযুক্ত আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নায়ানকে স্বাগত জানান, যা প্রচলিত প্রোটোকল ভঙ্গ করে। মাত্র 2 ঘন্টার এই সফরে মোদী তাকে জড়িয়ে ধরেন এবং একই গাড়িতে চড়ে যান, যা অপ্রত্যাশিত এবং বিরল। মোদী এক্সে পোস্ট করে লেখেন, আমার ভাইকে স্বাগত জানাতে বিমানবন্দরে এলাম।
তার এই সফর প্রমাণ করে ভারতের সঙ্গে আমির শাহের বন্ধুত্বকে তিনি কতটা গুরুত্ব দেন। আলোচনার জন্য অপেক্ষা করছে। এই উষ্ণ অভ্যর্থনা নিয়ে বিভিন্ন মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট হওয়ার পর এটি তার তৃতীয় ভারত সফর এবং গত 10 বছরে পঞ্চম। এর আগে 2026-এ আবু ধাবির যুবরাজ শেখ খালেদ এবং 2025-এ দুবাইয়ের যুবরাজ শেখ হামদা ভারত সফর করেছেন। কিছু মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ডোনাল্ড ট্রাম্পের রুশ তেল কেনা নিষেধাজ্ঞার পর ভারতকে আরব দুনিয়ায় তেলের ওপর নির্ভর করতে হচ্ছে। ভেনেজুয়েলা থেকে তেল আমদানির পথ বন্ধ হয়েছে। সে কারণে তেল সরবরাহ নিশ্চিত করতে মোদি এমন গদগদ ভঙ্গিমায় অভ্যর্থনা করেছেন বলে অনেকের ধারণা। এই সফর দুই দেশের সাম্প্রতিক যোগাযোগকে আরও এগিয়ে নেবে। নেতাজির নাতিকে এসআইআর এর নোটিশ, চন্দ্রকুমার বসুর পরিবারকে হিয়ারিং এর ডাকলো কমিশন। এসআইআর এর শুনানিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ, কবি, নেতা, অভিনেতা, বিশিষ্ট জনেদের ডাকা নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। জনপ্রতিনিধিরাও শুনানির নোটিশ পেয়েছেন। এবার নেতাজি সুভাষচন্দ্রের পুত্র চন্দ্রকুমার বসুকে হিয়ারিং এর নোটিশ দেওয়া হয়েছে, যা শোরগোল সৃষ্টি করেছে। নেতাজির পরিবারের সদস্যকে ডেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে কিনা এই প্রশ্ন উঠেছে। হইচই শুরু হতে রাজ্যের সিইও দপ্তরে কারণ ব্যাখ্যা করে কমিশনের বক্তব্য, চন্দ্র বসুর এনুমিনেশন ফর্মে লিঙ্কেজ অংশ ফাঁকা রয়েছে। এতে 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকা বাবা মা বা নিকট আত্মীয় তথ্য উল্লেখ করতে হয়। ফর্মে একটি ফাঁকা স্থান থাকায় অন্য ভোটারদের মতো নোটিশ পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়ে কমিশন স্পষ্টীকরণ দেয়। প্রসঙ্গত, চন্দ্র বসু 2016 সালে বিজেপিতে যোগ দেন। বিজেপির টিকিটে 2016 সালে বিধানসভা ও 2019 সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু জিততে পারেননি। ধীরে ধীরে বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ে। অবশেষে 2023 সালের সেপ্টেম্বরে বিজেপি ছাড়ে। রাজনীতি ছাড়লেও এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাঠানো ঘিরে রাজনৈতিক চাপানোতর বাড়ছে। সাধারণ মানুষের কথা ভেবে 75 জন বিএলও দিলেন ইস্তফা। হুগলির চণ্ডীতলাতে এসআইআর কাজের চাপ ও তথ্য অসঙ্গতির কারণে 75 জন বিএলও ইস্তফা দিয়েছেন। তারা ইআরওর কাছে লিখিত ইস্তফাপত্র জমা দেন। অভিযোগ, একদিকে অত্যধিক চাপের কাজ, অন্যদিকে সামান্য নামের বানান ভুল, বয়সের অসঙ্গতি বা টাইটেলের পার্থক্যের কারণে হাজার হাজার নোটিশ পাঠানো হচ্ছে, যার ফলে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে। এতে বিএলওদের জবাবদিহি করতে হচ্ছে এবং কাজের চাপ সহ্য করতে না পেরে তারা ইস্তফা দিয়েছেন। এর আগে হাওড়ার ডোমজুর বিধানসভা কেন্দ্রের মাকড়া 1 নম্বর ও 2 নম্বর পঞ্চায়েতের 17 জন বিএলও একই কারণে ইস্তফা দিয়েছেন। নির্বাচন কমিশনের প্রবল চাপের কথা উল্লেখ করেছিলেন তারা। সোমবার দুপুরে চণ্ডীতলা 1 নম্বর বিডিও অফিসের সামনে বিএলওরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তারপরে ইস্তফা পত্র জমা দেন। এক বিএলও বলেন, 2002 সালের ভোটার লিস্টে নাম থাকলে শুনানিতে ডাকা হবে না বলা হয়েছিল, কিন্তু সামান্য ভুলের জন্য নোটিশ পাঠানো হচ্ছে। মায়ের বয়স কম কেন? বিয়ের আগে টাইটেল আর পরের টাইটেল আলাদা কেন? এইসব প্রশ্নে মহিলাদেরকে ডেকে আনা হচ্ছে। আগের দিনে কম বয়সে বিয়ে হতো, এর দায় কি ভোটারের? এই ঘটনা এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের অসন্তোষ ও সাধারণ মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরেছে। কলকাতার লেকটাউনে ফুটবল তারকা লিওনেল মেসি ও ডিয়েগো মারাদোনার মূর্তি বসানো নিয়ে প্রশ্ন ওঠায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ দমদম পুরসভা ও রাজ্য সরকারকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সম্প্রতি লেকটাউনে মেসির 70 ফুট দীর্ঘ মূর্তি বসানো হয়, যা কলকাতা সফরের সময় মেসির হাত দিয়ে উন্মোচন করেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তবে সেই মূর্তি কার জমিতে বসানো হয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে। মামলাকারী স্বদেশ মজুমদারের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে সরকারি জমিতে কোনো মূর্তি বসানো যায় না। আদালতে দাবি করা হয়, লেকটাউনে মেসি ও মারাদোনার মূর্তিগুলি সরকারি জমিতে বসানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। উল্লেখ্য, 2017 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে মারাদোনার মূর্তি উদ্বোধন হয় এবং গত বছর ডিসেম্বরে মেসির মূর্তি উন্মোচন হয়। মেসির কলকাতা সফর ও যুব ভারতীর বিশৃঙ্খলার প্রসঙ্গেও হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে এই মূর্তি বিতর্ক উঠে আসে। অফিসেই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ডিজিপি, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। কর্ণাটকের ডিজিপি রামচন্দ্র রাওকে ঘিরে এক ভাইরাল ভিডিও নিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভিডিওতে ইউনিফর্ম পরে এক ব্যক্তিকে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ, কিন্তু এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন রামচন্দ্র রাও। এই ঘটনার প্রেক্ষিতে 19শে জানুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রামচন্দ্র রাও। তিনি বলেন, ভাইরাল ভিডিওটি সম্পূর্ণ ভুয়ো এবং পরিকল্পিতভাবে তার সম্মান ও পেশাগত জীবন নষ্ট করার উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হয়েছে। তিনি জানান, তার মতে ভিডিওটি এআই প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখা দৃশ্য পুরোপুরি মিথ্যা। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটি ভাইরাল করা হয়েছে।
তবে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখে তার অস্বস্তি নজরে আসে। ভিডিওতে দেখা ব্যক্তিটি তিনিই কিনা এবং ইউনিফর্ম পরে এই ধরনের আচরণ কতটা গ্রহণযোগ্য, এই প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি রামচন্দ্র রাও। এতে জনগণের মনে আরো সংশয়ের সৃষ্টি হয়েছে এবং ভিডিওর সত্যতা নিয়ে বিতর্ক ঘনীভূত হয়। এই পরিস্থিতিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি ক্রমশই জোরালো হচ্ছে। অধিকাংশের মতে ভিডিওতে দেখা জায়গাটি ডিজিপির দপ্তরের সঙ্গে মিল রয়েছে, তাই ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ভিডিওটি পরীক্ষা করা জরুরি। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তদন্তের ফলাফল না আসা পর্যন্ত কর্ণাটকের প্রশাসনিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।